আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে মূলত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়টা নিয়ে আমরা যারা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিসে আছি, রিয়েল লাইফ প্র্যাকটিসে আছি, তারা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে পরামর্শ বা গিয়ে মামলা ডিল করতে হয়। তো সেদিক থেকে এই চিন্তাটা আসে যে এই যে বেসিক জিনিসগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাহলে ওভারঅল যারা আমরা আছি তাদের একটা বেসিক নলেজ থাকবে এই বিষয়ে, যে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে বা আমরা কোথায় যাব বা বিষয়টাকে আমরা কীভাবে ট্যাকেল দেব। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল নেগলিজেন্স। কারণ আমরা যদি আমাদের দেশের পিছনের 10-15 বছরের ইতিহাসটা দেখি মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে, তাহলে কিন্তু আমরা খুব বড় লেভেলের একটা গ্রস আমরা একটা ফল্ট দেখতে পাই এই মেডিকেল নেগলিজেন্স নিয়ে। কারণ বেশিরভাগ সময় আমরা দেখি যে হাসপাতালে সি সেকশন হোক বা মুসলমানি হোক বা যে কোনো বিষয় হোক, অপারেশন করার সময় বা আগে বা পরে রোগীর সাথে ডিরেক্ট কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হোক ইনজুরি বা একটা অঙ্গের জায়গায় আরেকটা অঙ্গ কেটে ফেলে বা অপারেশন করে ফেলা, অথবা গিয়ে রোগী মারা যায়। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে মেডিকেল নেগলিজেন্স অর্থাৎ চিকিৎসাগত গাফিলতি এটা আসলে কাকে বলে। এই বিষয়টা হচ্ছে যে রোগী যখন ডাক্তারের কাছে যায় বা হসপিটাল বা হোক সেটা প্রাইভেট বা সরকারি, সেখানে ভর্তি হওয়ার পর রোগীর প্রতি হসপিটাল কর্তৃপক্ষ হোক বা ডক্টর হোক, তাদের যে গাফিলতিটা থাকবে এটাই হচ্ছে মূলত নেগলিজেন্স প্রাথমিক লেভেলে। এবং পরবর্তীতে হসপিটালে ভর্তি হওয়ার পরে চিকিৎসা চলমান থাকা অবস্থায় এখানে যে দায়িত্ব প্রাপ্ত যে ডাক্তাররা আছেন তাদের পক্ষ থেকে যদি পেশাগত কোনো দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়, তাহলে সেটাকে মেডিকেল নেগলিজেন্স বলবো আমরা। পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতা এটা এরকম হতে পারে যে ভর্তি হওয়ার পর অথবা যখন ডাক্তারের কাছে যাওয়ার পর ভুল রোগ নির্ণয় করে ফেললো, অথবা ভুল ওষুধ, যেমন ধরুন যে আমার দাঁতে ব্যথা দিয়ে দিল আমার পেটে ব্যথার ওষুধ, এটা খুব সিলি একটা উদাহরণ। তারপর অস্ত্রোপচারের সময় অন্য কোনো অঙ্গ কেটে ফেলা, যেমন এই জিনিসটা আমি 4-5 বছর আগে একটা ফেস করেছিলাম। সেটা একটা সরকারি খুব ঢাকার একটা খুব ভালো বড় একটা মেডিকেলে যাওয়ার পর একজন তার যে দাঁতটি তোলার কথা, ওই দাঁতটা না তুলে এক্সরে রিপোর্ট সব কিছু ইচ এন্ড এভরিথিং সে নিয়ে গিয়েছিল, তবে ওই দাঁতটি না তুলে ওইটার ঠিক আগের দাঁতটা তুলে ফেলে। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রস মেডিকেল নেগলিজেন্স। ঠিক আছে, কারণ এটাতে আমার মানসিক যে একটা আপসেট এই বিষয়টা থাকে, এবং আমার একটা ড্যামেজ তো অবশ্যই আছে। ওই দাঁতটা তো আমার মৃত্যু পর্যন্ত ঠিকও থাকতে পারতো, তাই না? তারপর যে অপারেশনের ঝুঁকি না বলা, যেমন ধরুন হোক সেটা ছোট অপারেশন বা বড় অপারেশন, রোগীকে ঝুঁকি সম্পর্কে না বলা যে এটা যদি করা হয় আপনার মৃত্যু ঘটতে পারে। অনেক সময় দেখা যায় যে বড় বড় হসপিটাল বা বেশ কিছু জায়গায়, আমি কোনো রেফারেন্স টানবো না, মানে বেশ জায়গায় যে টেস্ট অপারেশন করে বা আচ্ছা ঠিক আছে করেই দেখি কি হয়, রোগীকে ঝুঁকি সম্পর্কে বলে না, এটাও কিন্তু গিয়ে মেডিকেল নেগলিজেন্সের আওতায় পড়ে। আর এটা সময় মতো চিকিৎসা না দেওয়া, যেমন ধরুন হসপিটালে বা প্রাইভেট ক্লিনিকে রোগী ভর্তি আছে, সে তার সমস্যার কথা বারবার ডাক্তারকে বা ডিউটিরত ডাক্তারকে বলতেছে, বাট তারা এটাকে গ্রাহ্য করছে না বা ইম্পর্টেন্সই দিচ্ছে না। তো সেই অনুযায়ী ওই সময় তার ওই যে প্রবলেমটার জন্য ওষুধটা দেওয়ার প্রয়োজন ছিল বা দরকার ছিল, ওইটা না দেওয়াতে রোগীর কোনো দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা, এটাগুলো উদাহরণ বললাম। এখন যে জিনিস বলবো সেটা মেডিকেল নেগলিজেন্স, অর্থাৎ এই চিকিৎসাগত গাফিলতি হতে গেলে এখানে আপনার কতগুলো এলিমেন্টস লাগবে। এলিমেন্টসগুলো কি, প্রথমে আমার ইনজুরি লাগবে। তো ফার্স্ট অফ অল ইনজুরি। এই ইনজুরিটা আবার দু ধরনের আমি ভাগ করেছি, সেটা একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট ইনজুরিটা কি, সেটা গিয়ে নর্মালি কোনো প্রবলেম হওয়া বাট মৃত্যুবরণ না করা। ডিরেক্ট যে ইনজুরিটি সেটা মৃত্যুবরণ, মানে মারা যাওয়া, গাফিলতির কারণে, মেডিকেল নেগলিজেন্সের কারণে রোগী বা পেশেন্ট মারা গেল। এরপর ব্রেচ অফ ডিউটি। ব্রেচ অফ ডিউটিটা যে আমার যে ডক্টর হিসেবে বা হসপিটালের অথরিটি হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে রোগীর প্রতি বা আমার দায়িত্ব কর্তব্যের প্রতি, সেগুলো যথাযথভাবে পালন না করা, এটাকে আমরা আইনের ভাষায় টর্ট লয়ের আন্ডারে আমরা বলে থাকি, সেটা যে ডিউটি টু
কেয়ার অর্থাৎ যত্নের প্রতি আমার যে দায়িত্বটা সেটা না করা। আর একটা হচ্ছে কজেশন। কজেশন মানে হচ্ছে এখানে একটা কারণ থাকবে। কারণটা কি, যে রুগীর কোনো দুর্ঘটনা ঘটে গেল, হোক সেটা ছোট ইনজুরি বা বড় ইনজুরি বা লাইফই চলে যাক না কেন, সেখানে অবশ্যই কজেশন মানে একটা কারণ থাকবে। কারণটা কি, এখানে কারণটা হচ্ছে ডাক্তারের গাফিলতি থাকবে। এটাই মূলত এটা ফোকাস করা হয়। এরপর যে বিষয়টা বলবো, যে রোগীর সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ তাআলা না করুক এমন কোনো কিছু না হোক, যদি ঘটে যায়, তাহলে এখানে কে রোগীর পক্ষ হয়ে মামলা করবে বা যে আইনি যে লড়াইটা আছে, এই আইনি লড়াইটা কে লড়বে? প্রথমত যদি পেশেন্ট জীবিত থাকে তাহলে হচ্ছে গিয়ে সরি আমি হেসে দিয়েছি। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, রোগী যদি জীবিত থাকে তাহলে সে নিজে মামলা করতে পারবে, এবং পরবর্তীতে আমরা আসছি যে কোন আইনের আওতায় কিভাবে কি মামলা করবে। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যে পেশেন্ট যদি মারা যায় তাহলে ওই মৃত পেশেন্টের যে ফ্যামিলি মেম্বাররা আছে ওখান থেকে একজন এই মামলাগুলো করতে পারবে। আচ্ছা, এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে একটু ভিতরে ঢুকি। ধরুন হসপিটালে ভর্তি হওয়ার পর কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল বা এরকম কোনো সমস্যা হলো, ইনজুরি টাইপ, মেডিকেল নেগলিজেন্সের কারণে, তখন আমরা কি পদক্ষেপ নিতে পারবো? আমরা মূলত হচ্ছে গিয়ে 3টা পদক্ষেপ আমরা নিতে পারবো আইনগতভাবে, যেটা বাংলাদেশের আইন পারমিট করে। সেটা হচ্ছে, প্রথম যেটা করতে পারবো সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009 অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় কানেক্টিং সেকশনগুলো হচ্ছে 45 এবং হচ্ছে 52 এবং হচ্ছে 53 এই সেকশনের আওতায় আমি অভিযোগ দায়ের করতে পারবো। তারপর যে প্রতিকারটা আসে, এটা হচ্ছে 2 নম্বর প্রতিকার, সেটা হচ্ছে টর্ট ল এর আন্ডারে আমি সিভিল স্যুট করতে পারবো। সিভিল স্যুট এখানে বলা আমরা যেটা করি সেটা হচ্ছে কম্পেনসেশন স্যুট অর্থাৎ ক্ষতিপূরণের মামলা করতে পারবো। এবং তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে, এই মেডিকেল নেগলিজেন্সের কারণে যদি কোনো মৃত্যু বা বড় কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে বাংলাদেশ পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধির ধারা 304 এ সেটার আন্ডারে আমরা হচ্ছে ফৌজদারি মামলা করতে পারবো। আচ্ছা, এখন আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেল এবং আমি গিয়েই মামলা করতে পারবো সেটা তো অবশ্যই আছে, কিন্তু মামলা প্রমাণ করার জন্য কিন্তু প্রথমেই যে মামলা করে, আইনের নিয়মটা হচ্ছে যে মামলা করে অর্থাৎ বার্ডেন অফ প্রুফটা তাকেই প্রমাণ করতে হবে। এক্ষেত্রে যেহেতু আমার সাথে দুর্ঘটনা ঘটেছে বা আমি ইনজুরি হয়েছি বা আমি মেডিকেল নেগলিজেন্সের শিকার, সেক্ষেত্রে আমাকেই প্রমাণ করতে হবে যে আমি এটার শিকার হয়েছি বা আমার সাথে এটা ঘটেছে বা তারা আমার সাথে এটা করেছে। তো সেই ক্ষেত্রে আপনার যে প্রেসক্রিপশন আছে, তারপর হচ্ছে রিপোর্ট আছে অথবা সাক্ষী আছে বা আরও কোনো যদি ডকুমেন্টাল এভিডেন্স থাকে, তাহলে সেগুলো আপনি সংগ্রহ করে তারপর আপনাকে আইনি লড়াইয়ের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা কেস রেফারেন্স বলবো, যেটা বাংলাদেশে খুব বহুল আলোচিত একটা কেস রেফারেন্স। এই কেসটা আমি খুব সংক্ষেপে টানবো, কারণ এক একটা মামলা যেটা ডিলারে আসে এগুলো অনেক বড় থাকে জাজমেন্ট। তো আমি খুব বেসিকভাবে খুব সহজ সাবলীলভাবে আপনাদেরকে বলবো, যেন হচ্ছে আপনারা মামলাটা বুঝতে পারেন। এই মামলাটা যদি আমি যেটা বলবো, এটা খুবই সহজ একটা মামলা, রিসেন্টলি এটা 2006 এর। এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে মেডিকেল নেগলিজেন্সটা আপনার একেবারে মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো আমি যেটা বলবো, কেসটার নাম হচ্ছে ডক্টর শিপ্রা ভার্সেস ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল। ঠিক আছে, তো সংক্ষেপে আমরা যেটা প্র্যাকটিসে জানি সেটা হচ্ছে ডক্টর শিপ্রা ভার্সেস ল্যাবএইড, এটা হচ্ছে ঢাকার ল্যাবএইডের মামলা। হ্যাঁ, তো এখানে যে ঘটনা ঘটেছিল এটা হচ্ছে 2006 সনের মামলা এবং এটা নিম্ন আদালতে করার পরে এটা হচ্ছে কোনো কারণে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে তারপর ডিরেকশন আসে। ডিরেকশনটা কি আসে এটা আমরা পরে যাবো, আগে মামলার ফ্যাক্টটা জানি। তো মামলাটার কেস রেফারেন্স অথবা মামলার নাম বা হেডিংটা কি হচ্ছে, যে ডক্টর শিপ্রা ভার্সেস ল্যাবএইড, এইটুকু মনে রাখলেই চলবে, ডক্টর শিপ্রা ভার্সেস ল্যাবএইড। তো এই মামলাটা হচ্ছে 2006 এর এবং এইটা মূলত হচ্ছে গিয়ে আমরা যে 3টা আইন দেখলাম, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009 ওটার আন্ডারে 45, 52 এবং 53 সেকশনের আওতায় কি করা যায়, অভিযোগ দায়ের করা যায়। এবং একটা হচ্ছে টর্ট ল, যেটা হচ্ছে ক্ষতিপূরণের মামলা, সিভিল স্যুট অর্থাৎ কম্পেনসেশন কেস করা যায় যেটা। এটা হচ্ছে এই ডক্টর শিপ্রা একটা সিভিল কম্পেনসেশন স্যুট করেছিল, কেস করেছিল। ঠিক আছে, অর্থাৎ দেওয়ানি কোর্টে একটা ক্ষতিপূরণ চেয়ে সে মামলা করেছিল এবং মামলাটা করেছিল কার্বেদ হসপিটাল এবং ওই ল্যাবএইড হসপিটাল এবং ডাক্তারদের বিরুদ্ধে। তো মামলার ফ্যাক্টটা কি ছিল? মামলার ফ্যাক্টটা ছিল ডক্টর শিপ্রা, প্রথমেই বুঝে নিবেন আশা করি যে মিস শিপ্রা উনি একজন ডক্টর ছিলেন সেই সময় এবং
অ্যাক্টিভলি উনি রানিং একজন ফিজিশিয়ান ছিলেন। উনি ল্যাবেড হসপিটালে ভর্তি হয় হচ্ছে ওনার গল ব্লাডারের অপারেশন করার জন্য। তো পরবর্তীতে গল ব্লাডার অপারেশন হয় এবং অপারেশনের পর থেকে তার ওনার নানা ধরনের জটিলতা শুরু হয়। জটিলতাগুলো কীরকম ছিল, যে ইনফেকশন অর্থাৎ ওই জায়গাটা সংক্রমণ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে ইন্টারনাল ইনজুরি অর্থাৎ অভ্যন্তরীণ যে ক্ষত এটা বেড়ে গিয়েছিল খুব। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় ড্যামেজ হয়েছিল তার লাইফের প্রতি, সেটা হচ্ছে গিয়ে তার যে ডাইজেস্টিভ সিস্টেমটা ছিল এটা হচ্ছে পার্মানেন্টলি শাটডাউন অর্থাৎ ড্যামেজ হয়ে যায়। তো যার কারণে উনি অনেক বড় ঝামেলায় পড়ে যায়। এবং এখানে মেডিকেল নেগলিজেন্সটা হয়েছিল সার্জারির আগে এবং হচ্ছে পোস্ট অপারেটিভ দিকে, অর্থাৎ সার্জারি করার সময় যথাযথ যে ডিউটি টু কেয়ার এটা ঠিকমতো পালন করা হয় না, এবং সার্জারির পরে যখন পোস্ট অপারেটিভে দেওয়া হয় ওই পোস্ট অপারেটিভে গিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি তাকে। তো পরবর্তীতে উনি হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করেন। মামলাটা ছিল আগেও যেটা বললাম যে সিভিল কম্পেনসেশন স্যুট। মামলা করার পরে এটা ক্ষতিপূরণের দাবি চেয়ে মামলাটা করেন ওই ল্যাবেড হসপিটাল এবং ডাক্তারদের বিরুদ্ধে। তো পরবর্তীতে এটা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যায় এবং উচ্চ আদালত থেকে একটা দুইটা ডিরেকশন আসে বেসিক্যালি। দুইটা ডিরেকশনের মধ্যে দুইটা ছিল কি, যে হচ্ছে প্রথম যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে গিয়ে হসপিটাল কর্তৃপক্ষ এবং যে ডাক্তার আছে তারা এটার জন্য দায়ী, কারণ হসপিটাল এবং ডক্টর তারা কেউই আইনের ঊর্ধ্বে নয়। এবং এখানে এই যে কাজটা হয়েছে, এখানে আমাদের যে কনস্টিটিউশন আছে বাংলাদেশের কনস্টিটিউশন, ওইটার আর্টিকেল 32 অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড হেলথ এটার ভায়োলেশন হয়েছে এটা বলেছিল। এবং এইটা রিকভার করার জন্য ওনাকে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বললো হাইকোর্ট। ঠিক আছে, ক্ষতিপূরণটা কিছু যে 50 লক্ষ টাকা ডক্টর শিপ্রাকে দিতে হবে। তো হসপিটাল কর্তৃপক্ষ কিছুদিনের মাঝেই সেই ডিরেকশনটা তারা ফলো করে এই কেসটা হচ্ছে বন্ধ হয়ে যায়। বন্ধ মানে হচ্ছে ডিসপোজ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এই যে রায়টা, যে হসপিটাল এবং ডক্টররা দায়ী, তারা কেউই হসপিটাল বা ডক্টর হচ্ছে যেই হোক না কেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে, নই। এবং হচ্ছে যে ক্ষতিপূরণ দিতে হবে, এই দুটো ডিরেকশন আসে। তো এই ছিল আমাদের মূলত ডক্টর শিপ্রা এবং ল্যাবেডের যে মামলাটা। খুবই সিলি একটা বিষয়, কিন্তু দেখুন এখানে ডক্টরের এবং হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের যে নেগলিজেন্সটা ছিল এই কারণে এটা এই মামলা পর্যন্ত অর্থাৎ মেডিকেল নেগলিজেন্সের মামলা পর্যন্ত করায়। এবং বাংলাদেশের ইতিহাসে এই ডক্টর শিপ্রা ভার্সেস ল্যাবেড যে মামলাটা রয়েছে এটা কিন্তু একটা খুব মানে প্রিসিডেন্ট বা নজির, বা আমরা যেটাকে বলি এটার মাধ্যমে মেডিকেল নেগলিজেন্সের যে সম্পূর্ণ রিকগনিশনটা বাংলাদেশে এই মামলাটার মাধ্যমেই পেয়ে থাকে। এছাড়া আরও অনেক মামলা আছে, বাট এটা ছিল তখনকার একদম ট্রেন্ডিং এবং হচ্ছে খুব লিডিং একটা কেস ছিল। তো এখানে এই মামলাটায় কিছু লিগ্যাল গ্রাউন্ডস ছিল এবং এই লিগ্যাল গ্রাউন্ডস থেকে কিছু জিনিস খুব স্পষ্ট হয়ে যায়। যে প্রথম যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে ওই যে ল্যাবেড কর্তৃপক্ষ, ল্যাবেড হসপিটাল, ওই ল্যাবেড হসপিটালের যে কর্তৃপক্ষ আছে এবং ডিউটিরত বা দায়িত্বপ্রাপ্ত যে ডাক্তাররা রয়েছেন তারা একটা কোয়ালিটিফুল যে সেবা এটা দিতে তারা ব্যর্থ হয়, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আগেও বলেছি যে টর্ট লর আন্ডারে ডিউটি টু কেয়ার মানে হচ্ছে একজন রোগীকে যথাযথ যেই যত্ন বা অ্যাটেনশনটা দেওয়া দরকার সেই জায়গায় আমি কি করেছি, গাফিলতি করেছি বা আমার কমতি ছিল। এটা হচ্ছে ডিউটি টু কেয়ার। তো এটা হচ্ছে ডিউটি টু কেয়ারের ভায়োলেশন অর্থাৎ টর্ট লয়ের ভায়োলেশন। এবং 3 নম্বর যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে স্বাধীন বাংলাদেশে আমাদের একটা কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের আর্টিকেল 32-তে বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড হেলথ, অর্থাৎ একজনের অধিকার আছে তার জীবনের প্রতি। এই যে আর্টিকেলটা হাইকোর্ট বলে যে এই আর্টিকেলটা কি হয়েছে, এখানে ভায়োলেশন হয়েছে, রাইট টু লাইফ অ্যান্ড হেলথ আর্টিকেল 32। তো এই ছিল ওভারঅল আমাদের মেডিকেল নেগলিজেন্স নিয়ে কথাবার্তা। এটা হুট করে আমার মাথায় আসে দুইটা কারণে। একটা হচ্ছে ওই পরিচিত একজনের একটা দাঁত তুলে ফেলতে গিয়ে আরেকটা দাঁত তুলে ফেলে, এক্সরে রিপোর্ট, মেডিকেল রিপোর্ট সব কিছু কাছে দেখা সত্ত্বেও। এবং আরেকটা হচ্ছে আমি কিছুদিন যাবত চিন্তা করতেছিলাম যে আমরা কিন্তু বিগত কিছুদিন আগে আমরা একটা খবর আমরা বাংলাদেশে খুব ট্রেন্ডিংয়ে ছিল, সেটা হচ্ছে যে একটা বাচ্চা সে হসপিটালে ভর্তি হয়েছিল মুসলমানি করার জন্য এবং সেখানে অজ্ঞান করার পরে অপারেশন চলার পরে আর জ্ঞান ফিরে নেয়। এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সের আওতায় পড়ে, কারণ একজন যখন অ্যানেস্থেশিয়া অথবা অজ্ঞানের ডাক্তার যখন
তার বয়স বিবেচনা করে, তার ইমিউনিটি সিস্টেম, তার সকল রিপোর্ট দেখে যখন তাকে অ্যানেস্থেশিয়া দেয়, তারপর কিন্তু ওই অ্যানেস্থেশিয়া থেকে কতক্ষণ পরে সেটা হচ্ছে গিয়ে ব্রেকডাউন হবে এবং সেখান থেকে বাচ্চার সেন্স ফিরে আসবে, এই সময়টা পর্যন্ত কিন্তু ওই অ্যানেস্থেশিয়া ডাক্তারকে ওখানে উপস্থিত থাকতে হয়। কিন্তু ওই অ্যানেস্থেশিয়া ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন না, যার কারণে সময় মতো জ্ঞান ফেরার কথা থাকলেও পরবর্তীতে বাচ্চাটা জ্ঞান আর ফেরেনি, তো বাচ্চাটা মারা যায়। তো এই ছিল ওভারঅল আমাদের মেডিকেল নেগলিজেন্স বিষয় নিয়ে আলোচনা। তো আপনাদের সাথে আরেকটা মজার তথ্য শেয়ার করি, যেটা হচ্ছে যে আজ পর্যন্ত আমাদের দেশে কিন্তু মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত কোনো স্পেসিফিক আইন নেই। আপনার যদি মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত কোনো ঘটনার উদ্ভূত হয়, তাহলে সেটা আপনাকে যেতে হবে হয় পেনাল কোডে 304A ধারায়, অথবা টর্ট লয়ের আন্ডারে কম্পেনসেটরি স্যুট, অথবা হচ্ছে কি আপনার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009-এর হচ্ছে বিভিন্ন ধারা আছে, এগুলোর আন্ডারে যেতে হবে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই যে মেডিকেল নেগলিজেন্স, যেটার সাথে কনস্টিটিউশনের আর্টিকেল 32 রাইট টু লাইফ অ্যান্ড হেলথের একটা বিশাল বড় সংযোগ রয়েছে, এত তো সত্ত্বেও কিন্তু কোনো স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল কোনো আইন নেই। তো আমার যেটা মনে হয়, আমি এই ভিডিওটা বানানোর জন্য অনেক অ্যানালাইসিস করতে গিয়ে আমি যেটা একটু গুছালাম নিজের ভিতরে, যে আসলে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত কী জিনিস আমাদের দরকার। তো আমি প্রথমেই যেটা চিন্তা করলাম যে আমাদের দেশে যেহেতু মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত কোনো স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল আইন নেই, তো আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড পেশেন্ট রাইট প্রোটেকশন অ্যাক্ট, এরকম আমাদের একটা আইন দরকার, যেটাতে হচ্ছে সম্পূর্ণ মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত একদম ডেফিনেশন থেকে শুরু করে একদম টপ টু বটম A to Z এটার মধ্যে ইনক্লুডেড থাকবে এই আইনের আওতায়, এবং এটাকে একদম একেবারে রোল মডেল বা হচ্ছে এটাকে যেটা বলে মানে কুক্ষিগত করে এটাকে একদম খুব ভালোভাবে ফলো করতে হবে এই আইনটাকে, তাহলে হয়তো বা এই বিষয়গুলো কিছুটা রিডিউস করা সম্ভব। যদিও এটার সাথে মেডিকেল নেগলিজেন্সের সাথে আইনের পাশাপাশি মোরাল বা এথিক্যাল বিষয়গুলো যায়, যে আপনি মোরালি বা এথিক্যালি আপনি আপনার দায়িত্বের প্রতি বা আপনি আপনার কাজের প্রতি কতটুকু দায়িত্ববান। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কয়টা জেলা রয়েছে, প্রত্যেকটা জেলায় একটা করে আলাদা কোর্ট থাকবে বা কোর্টকে দায়িত্ব দেওয়া যেতে পারে যে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত যে সকল মানে মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড মানে আমি যে অ্যাক্টের নাম বললাম হতে পারে সেটা মেডিকেল নেগলিজেন্স অ্যাক্ট অথবা মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড পেশেন্ট রাইট প্রোটেকশন অ্যাক্ট, যেটাই হোক না কেন বা অন্য কোনো যে কোনো নামই হোক না কেন, তো ওইটার আওতায় যে মামলাগুলো আসবে সেগুলো প্রত্যেকটা জেলায় অমুক জজ বা অমুক ইখতিয়ারে জজ এই মামলাগুলোকে পরিচালনা করবেন, এবং এইটার আওতায় একটা ট্রাইব্যুনাল থাকবে, স্পেশাল ট্রাইব্যুনাল, যেখানে হচ্ছে গিয়ে আপিলের বিধান থাকবে। আর আরেকটা যেটা সেটা বলবো হচ্ছে এটা আমি এটাকে এভাবে ডিসক্রাইব করতে যাচ্ছি যে পেশেন্ট রাইটস চার্টার মানে হচ্ছে লাইক সামথিং লাইক চার্ট, অর্থাৎ প্রত্যেকটা সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হসপিটাল হোক বা ওষুধের দোকান হোক বা ওই এরিয়াগুলোতে হচ্ছে গিয়ে চার্ট আকারে থাকবে যে একজন রোগী বা পেশেন্টের কী কী অধিকার আছে রোগী হিসেবে, এবং তার জীবনের প্রতি কী কী অধিকার রয়েছে, এগুলোকে সুন্দর করে লিখে প্রত্যেকটা জায়গায় হোক, সেটা প্রাইভেট হসপিটাল বা পাবলিক হসপিটাল বা ডাক্তারের হচ্ছে যেখানে রুগী দেখেন সেখানে, অথবা মেডিসিন পয়েন্ট যেখানে হোক না কেন, এখানে এগুলো যদি মানে আটকে দেওয়া হয় বা সেটে দেওয়া হয় বা যেটাকে ডিসপ্লে করে রাখা হয়, তাহলে মানুষজন খুব সহজেই এই তাদের রাইট সম্পর্কে জানতে পারবে বা বুঝতে পারবে। আরেকটা যেটা আমরা বলবো যে বাংলাদেশে রয়েছে যে BMDC অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এটা কিন্তু অনেক হচ্ছে গিয়ে এখতিয়ার রয়েছে এবং খুব ব্রড একটা হচ্ছে গ্রহণযোগ্যতা রয়েছে। তো এখানে যদি এরকম করা হয়, তারা যেহেতু সকল ডাক্তারদের সকল কিছু রেগুলেট করে এবং খুব অগ্রগামী ভূমিকা পালন করে, তো তাদেরকে আরও শক্তিশালী করে যদি এরকম করা হয় যে তারা প্রত্যেকটা কেস মনিটর করবে এবং হচ্ছে ওই সম্পর্কিত যদি তাদের পক্ষ থেকে কোনো কমপ্লেন দেওয়ার থাকে ট্রাইব্যুনালে বা হচ্ছে কোর্টগুলোতে, তারা সেটা করবে, এবং একজন রোগী বা পেশেন্ট যদি এরকম ইনজুরি হয় বা মারা যায়, তার ফ্যামিলিকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার, সেটা হোক এভিডেন্সিয়াল সাপোর্ট অথবা ফিনান্সিয়াল সাপোর্ট অথবা অন্যান্য যে কোনো সাপোর্ট হোক না কেন, অথবা ডাক্তারের সাথে কথা বলা বা হসপিটাল কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে হচ্ছে যেটাকে কী বলে মানে মিডিয়েট করা, এই সকল কিছু তারা করবে।
একটা কাউন্সিল থাকবে এই জায়গায়, যদিও এখনও কাউন্সিল রয়েছে। তো তাদের যে কাজগুলো রয়েছে এগুলোকে আরও ব্রডার সেন্সে শক্তিশালী করে তোলা। আরও একটা বিষয় করা যেতে পারে যে এই মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত যে সকল হসপিটাল বা ডাক্তাররা রয়েছেন তাদের ব্ল্যাক লিস্ট বা সাসপেন্ডেড লিস্ট যদি আপডেট করা হয় এবং সেটা যদি ডাটাবেসে সংরক্ষণ করা হয়, তাহলে আশা করি যেটা হবে, এটা আসলে কোনো ভয় ভীতি বা কোনো কিছু না, এটা মূলত হচ্ছে পূর্বের যারা এরকম ঘটনার মাঝখান দিয়ে গিয়েছেন তাদেরটা দেখে হচ্ছে ওই এথিক্সটা নিজের ভিতরে হচ্ছে ধারণ করা এবং নিজের ভিতরে যে বিবেকটা আছে ওটাকে একটু জাগিয়ে তোলা, যে আমি যেই কাজটা করতেছি বা ডাক্তারের দায়িত্ব পালন করতেছি, আল্লাহ তাআলার পরে একজন মানুষ বা রোগী নিজের জান রক্ষার জন্য ডাক্তারের কাছেই যায় এবং মনে করে যে না, উনি আমাকে অনেক বিশ্বাস থাকে যিনি আমাকে সুস্থ করে তুলবেন বা উনি আমাকে ভালো করে দিবেন বা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমাকে ভালো করে দিবেন, এই বিষয়গুলো যেহেতু কাজ করে, তো আশা করি এরকম এই সকল ক্ষেত্রে এই আপডেটগুলো যদি হয়ে যায় তাহলে একজন ডাক্তার বা হসপিটাল কর্তৃপক্ষ তারা বিজনেস তো করবেই, অবশ্যই করবে, তারা তো বিজনেস করতেছে হচ্ছে ভালোর জন্য, তাদের ভালোর জন্য এবং আমাদের ভালোর জন্য, তবুও তারা একটু রেসপন্সিবল থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে, কারণ এই জায়গাটা অ্যাকাউন্টেবিলিটি অনেক দরকার। আজকে যদি হাসপাতালে একজন রুগী মারা যায় বা বাইরে কোনো রুগী মারা যায়, তাহলে দেখা যায় যে বাইরে টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলা বা হুমকি ধামকি দিয়ে, কারণ যেহেতু বড় একটা সিন্ডিকেট থাকে এইসব জায়গায়, তো দেখা যায় ওটাকে ধামাচাপা দিয়ে ফেলে। তো এই বিষয়গুলো যেন না হয়, তো সেই কারণে হচ্ছে মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড পেশেন্ট রাইট প্রোটেকশন অ্যাক্ট এবং একটা ট্রাইব্যুনাল গঠন করা এবং ওই ট্রাইব্যুনালের আন্ডারে প্রত্যেকটি জেলায় একটি করে হচ্ছে কোর্টকে আলাদা করে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত মামলা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে এক্সপার্ট বা কমিশন নিয়োগ করা এবং হচ্ছে পেশেন্ট রাইটস যে চার্টার, অর্থাৎ একজন রোগী হিসেবে তার যে অধিকারগুলো রয়েছে সেগুলো চার্ট আকারে বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা পাবলিক হসপিটাল অথবা ডিসপেন্সারি অথবা ডক্টরের যে চেম্বার আছে সেখানে হচ্ছে লাগিয়ে দেওয়া বা ডিসপ্লে করে দেওয়া, যেন তারা সহজেই জানতে পারে, বুঝতে পারে। এটা হচ্ছে বিএমডিসিকে অনেক শক্তিশালী করা। আমি আশা করি যে এই বিষয়গুলোকে যদি হাইলাইট করা হয় তাহলে মোটামুটি মেডিকেল নেগলিজেন্স সম্পর্কিত যে দুর্ঘটনাগুলো রয়েছে অনেকাংশেই কমে যাবে এবং আমরা আসলে আমাদের দায়িত্বের প্রতি আমরা রেসপন্সিবল ও অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমাদের জবাবদিহিতা যখন করতে হবে তখন সেই কাজটা আমরা অবশ্যই খুব ভালো করে করি। তো এই ছিল আজকের ভিডিও। তো সামনে আরও ছোট ছোট অনেক ভিডিও আসবে, যদিও অনেক বড় করে ফেলছি একটু ডিটেলস আলোচনা করতে গিয়ে। তো আমার কথা হচ্ছে আইন জানুন এবং নিজেকে শক্তিশালী করুন। আপনি যদি আইন জানেন তাহলে আপনি আপনার আশেপাশে, নিজের পরিবার তো আছে, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তো আছেই, এবং আশেপাশে আরও 10 জনকে 20 জনকে আপনি এই সাপোর্টটা দিতে পারবেন। কারণ এই সকল ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোথায় যাব, কি করব, ফেসবুকে পোস্ট দিতে হয়, আইনজীবী কে পরিচিত আছে, অনেক খুঁজে বের করতে সমস্যা হয়। তো আশা করি আমার এখানে আপডেট থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আপডেট থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।